স্পর্শক অবিলম্ব চ্যাপ্টারটা একটু খুলে বস হয়তো। ব্যাপারটা কি? লেফট সাইডে আগে আছে, এক্সারসাইজটা খুলে রাখে। হ্যাঁ এক্সারসাইজই খুলে রাখ একেবারে। শোন ব্যাপারটা কি, ব্যাপারটা বলি। বলার মতো জায়গা কম, অ্যাপ্লিকেশনের জায়গা বেশি। মূল বিষয় প্রথমেই বলি। আর এই শুরু হয়ে গেছে বলছি যে অ্যাপ্লিকেশনের জায়গাটা বেশি, বলার জায়গা কম। আর বলার জায়গা বলতে অ্যাকচুয়ালি সেটা ক্লাস 11-এর সরল লেখা চ্যাপ্টারেই সেটা বলতে পারিস, সেখান থেকেই জানিস। জাস্ট আমি সেই জায়গাটা একটুখানি এখানে এই চ্যাপ্টারের সাথে যুক্ত করে দিচ্ছি। দেখ, ধর একটা বৃত্ত আছে, একটা বৃত্তের এই একটা বিন্দু, এই বিন্দু দিয়ে এই যে একটা বেরিয়ে গেল সরল রেখা, এটাকে আমি কি বলতে পারি? স্পর্শক, তাই তো? কোন একটা সরল রেখা যদি এটা বৃত্ত বা যে কোনো একটা অন্য কার্ভ তাকে যদি স্পর্শ করে চলে যায়, সেই সরল রেখাটাকে আমরা কি বলতে পারি? স্পর্শক। স্পর্শকের এইটাকে কি বলা হয়? স্পর্শ বিন্দু। স্পর্শকের এই বিন্দুটাকে বলা হচ্ছে স্পর্শ বিন্দু। আর স্পর্শ বিন্দুতে যে লম্বটা আমরা টানতে পারি সেটাকে বলা হচ্ছে অভিলম্ব। এই সরল রেখার উপর আমরা অনেক লম্ব টানতে পারি, কিন্তু পার্টিকুলার ওই স্পর্শ বিন্দুতে যে লম্বটা টানতে পারি সেটা হলো অভিলম্ব। ক্লিয়ার? এখন বিষয়টা হলো আমরা এই চ্যাপ্টারে শিখতে চাইছি এই স্পর্শকের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি এবং অভিলম্বের সমীকরণও বা কিভাবে নির্ণয় করতে পারি। এখন এখানে তো একটা বৃত্ত এঁকেছি, এবং বৃত্ত বাদে অন্য যে কোনো কার্ভ থাকুক না কেন, সে অধিবৃত্ত থাক, উপবৃত্ত থাক বা অন্য যা খুশি থাক, আন্টুম বাবলু, প্রত্যেকেরই আমরা একটা কি সমীকরণ নির্ণয় করতে পারি, তার স্পর্শক এবং অভিলম্ব দুজনের। কিভাবে করতে পারি? তার জন্য যেটা জানতে হবে, দেখ প্রথম কথা, সরল রেখা মানে স্পর্শক হোক বা অভিলম্ব দুজনেই কিন্তু সরল রেখা, তাই তো? একই না? ওকে, সরল রেখার অবশ্যই একটা কি থাকবে? সরল রেখার ম্যান্ডেটরি জিনিস কি, যেটার উপর বেস করে সরল রেখার ইকুয়েশনটাকে বানানো হয়? বল। প্রবণতা বা নতি, এম, তাই তো? যেটা আমাদের y = mx + c, সেই এমটাই হলো আমাদের প্রবণতা বা নতি। তাহলে এই দুটো সরল রেখার যদি আমরা সমীকরণ খুঁজতে চাই, তাহলে প্রথমে আমাদের কি খুঁজতে হবে? প্রবণতা বা নতির মানটাকে খুঁজতে হবে। তো সেইটা আমরা কিভাবে পেতে পারি? সেটার জন্য কি করবি, তোকে যে কার্ভটা দিয়ে দেবে তার ডেরিভেটিভ করব আমরা, নরমাল ডেরিভেটিভ dy/dx। মানে এখন এটা হতে পারে যে y = ফাংশন একটা এইভাবে ডাইরেক্ট একটা কার্ভ দিতে পারে, অথবা এটাও হতে পারে একটা সমীকরণ আকারে দিয়েছে কিছু, মানে ভাব মিক্সড আছে, x² y³ + 3xy এরকম ভাবে দিতে পারে। এখান থেকে কি dy/dx বের করা যাবে, সেগুলো ডেরিভেটিভ চ্যাপ্টারে শিখেছিস, ঠিক আছে? ফাইনালি এরকম ফরম্যাটে থাক বা এরকম ফরম্যাটে থাক, dy/dx এর একটা ভ্যালু পাবো আমরা, একই না? পেলাম। এখন দেখ, এই যে একটা পার্টিকুলার বিন্দু, সেই বিন্দুটা অ্যাকচুয়ালি দেখবি কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, হয় দেওয়া থাকবে অথবা তোকে এমন কোনো শর্ত বা কন্ডিশন দিয়ে দেবে যেখান থেকে তোকে নিজেকে বের করে নিতে হবে। ধর এই বিন্দুটার স্থানাঙ্ক তো দিয়ে দিয়েছে x1, y1, এই স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক, ঠিক আছে? এই বিন্দুটা দিয়ে কি আমরা এই ভ্যালুটা বের করতে পারবো? এই ভ্যালুটা কত হচ্ছে? হ্যাঁ কি না বল? ডেরিভেটিভ করার পরে যেটা পাবো সেটা কি পাবো? x আর y দিয়ে একটা রেজাল্ট পাবো। সেই x আর y এর কি, x এর জায়গায় ভুজের মানটা বসাতে পারবো, y এর জায়গায় কোটির মানটা বসাতে পারবো, তারপর আলটিমেটলি একটা মান পাবো। আমার সেটা প্রশ্ন। ওকে, এটা কি পেলাম? পার্টিকুলার এই বিন্দু দিয়ে পাস করা, শুনবি কথাটা, পার্টিকুলার এই বিন্দু দিয়ে পাস করা যে কোনো সরল রেখার কি প্রবণতা বা নতির মানটা পেলাম। এই বিন্দু দিয়ে পাস করা যে কোনো সরল রেখা, সে যেভাবেই যাক না কেন, তার প্রবণতা বা নতির মানটা পেলাম, ঠিক আছে? এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো? এই জিনিসটা মনে আছে কিনা? সরল রেখা চ্যাপ্টারে ছিল ক্লাস 11-এ। সরল রেখার সমীকরণ হয় y - y1/x - x1 = প্রবণতা, মনে পড়ছে? 11। এইটা যদি হয় তাহলে আমাকে বল, আমরা এখান থেকে কি লিখতে পারছি? y - y1 = m × x - x1।
m এর ভ্যালুটা কি পেলাম এইটা, তাহলে এটা কি হবে dy by dx at x1, y1 into x minus x1, ঠিক আছে। এই যে যেটা পেলাম এটাই হলো আমাদের কি পেলাম স্পর্শকের সমীকরণ। এইটা আমরা হলো স্পর্শকের সমীকরণটা পেলাম, ঠিক আছে। তাহলে এই প্রবণতাটা কাকে রিপ্রেজেন্ট করছে, কার প্রবণতাকে রিপ্রেজেন্ট করছে, স্পর্শকের প্রবণতাকে রিপ্রেজেন্ট করছে। এখন প্রশ্নটা হলো অভিলম্বের প্রবণতা তাহলে কি হবে বা নতি কি হবে? ক্লাস 11 ছিল দুটো সরল রেখা যদি লম্ব হয় তাদের নতির মধ্যে কি সম্পর্ক? দুটোর গুণফল -1, মনে পড়ছে? হ্যাঁ, তাহলে ধর এইটা যদি আমি m1 ধরি আর এইটা যদি m2 ধরি, তাহলে এদের দুজনের নতির গুণফলটা কি -1, খেয়াল করবে। তাহলে m2 কি -1/m1। এখন স্পর্শকের নতিটা যদি আমি m1 দিয়ে লিখি তাহলে অভিলম্বের নতিটা কি হবে? এই ভ্যালুটা এখানে m1 এর জায়গায় বসালে -dx/dy হচ্ছে, একই না বল? তাহলে স্পর্শকের নতি যদি dy/dx হয়, অভিলম্বের নতি হবে কি -dx/dy, কোন পয়েন্টে? x1, y1 পয়েন্টে। ক্লিয়ার? এই পয়েন্টে তাহলে অভিলম্বের সমীকরণটা কি হচ্ছে? এই ফর্মুলাটা তো একই ফর্মুলা, শুধু নতির জায়গায় কি বসবে বল? এই ভ্যালুটা বসবে। তাহলে কি হবে y minus y1 to minus dx/dy at x1, y1 into x minus x1। তো মেইনলি এই দুটো ফর্মুলাকে বেস করে এই পুরো চ্যাপ্টারটা চলেছে। এটা হলো স্পর্শকের সমীকরণ, এখানে স্পর্শকের নতি হলো এইটা। কোন বিন্দুতে, পার্টিকুলার কোনো একটা বিন্দুতে, যে বিন্দুটা কোশ্চেনে কি বললাম বলে দেবে, অথবা যদি না বলে দেয় এমন কিছু শর্ত দেওয়া থাকবে যে তোকে বের করে নিতে হবে, ঠিক আছে। সেই শর্তের হিসেবে আমরা নতিটা বের করব। আর কি, আমাদের বিন্দুটা তো অলরেডি পেয়ে গেছে, সেই বিন্দুর মান দুটো বসবে x1 আর y1 এর জায়গায়। আর যেহেতু সমীকরণ x আর y এমনি থেকেই যাবে, সমীকরণে x আর y অবশ্যই থাকতে হবে নাকি? তাহলে আমাদের শুধু কার কার মান খুঁজতে হবে, এইটা এইটা এইটা। ওকে, এটা হলো স্পর্শক গেল। আর অবিলম্বে সবই একই, শুধু কি নতির জায়গায় আসছে -dx/dy। তার রিজনটা কি? এটা যেহেতু লজিক ক্লিয়ার? বেশ, তো একেবারে এক্সারসাইজটা করে ফেলেছিস তো বল MCQ 1 এর অ্যান্সার কি হবে? কোনটা অপশন পি? ডি। হ্যাঁ, বেশ। তাহলে আমাকে এবার বল যে এটা কে বলতে পারিস MCQ 6 কি হবে? সি, ভেরি গুড। কারণটা কি? কারণটা হলো আমরা প্রবণতাকে tan থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, যেখানে থিটাটা কি কোনো একটা সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা করছে সেই থিটার জায়গায় এখানে কি আছে? সাই। এখন বিষয়টা হলো ভালো করে শুধু এইটুকুই খেয়াল করার বিষয়, স্পর্শক দিয়েছে নাকি অভিলম্ব দিয়েছে। যদি স্পর্শক দিত তাহলে এই ভ্যালুটা tan সাই এর সমান হতো, আর যেহেতু অভিলম্ব দিয়েছে তাই এই ভ্যালুটা tan সাই এর সমান। ওকে, নাইস। বেশ, এবার ধর MCQ 7, এটা কিভাবে সলভ করবো আমরা? x² = 4ay আছে MCQ 7। বল এটা আমাদের অভিলম্ব দিয়েছে না স্পর্শক দিয়েছে? অভিলম্ব। পড়েছিস? তো আমাদের এটা কার ভ্যালু বের করতে হবে?
dx বাই dy বের করতে হবে, তো আমরা y এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিতে পারি, তাই তো 4a। তাহলে মাইনাস dx dy কত হচ্ছে মাইনাস 2a বাই x। তাহলে এবার কি করব, কোন বিন্দুতে কত দিয়েছে 280, 80 স্কয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে 2a বাই 80 স্কয়ার, তাহলে মাইনাস ওহো এটা তো x এর মান 280, তাহলে কত হচ্ছে মাইনাস 1/t হচ্ছে। হ্যাঁ ঠিকই বলিস, তাহলে অপশন ডি হচ্ছে। গুড। আচ্ছা 11 নম্বরটা কত, dy বাই dx এর ভ্যালু y আর x দিয়ে কি এসেছে মাইনাস y বাই x, কারেক্ট। সেখানে আমরা y এর ভ্যালুটা আর x এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে চলে আসছে। সবার ক্লিয়ার? কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন আছে? তাহলে কিন্তু আর কিছু শো করলাম না। ভেরি গুড। আচ্ছা অতি সংক্ষিপ্ত তো ঢুকি, এমসিকিউ পুরোটাই থাকবে। অতি সংক্ষিপ্ত 1 আর 2 কে কেটে দিতে পারিস। 3 থেকে যদি আমরা ফোকাস করি, 3 থেকে পরপর 3 এর অঙ্কটা ভাইটাল কিছু কথা আছে। কি বলছে দেখ, একটা উপবৃত্তের উপর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল? কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল? প্রথমে খেয়াল করবি যে এখানে স্পর্শক নাকি অভিলম্ব দিয়েছে। কি দিয়েছে? স্পর্শক। তাহলে তার নতির মানটা কি হবে dy বাই dx। তাহলে অবিলম্ব আমরা চিন্তাও করবো না এই মুহূর্তে, তাহলে আমাদের ফোকাস স্পর্শক dy বাই dx মাথায় রাখবে। বেশ, এবার আমাকে বল এই ছবি অনুযায়ী এই যেটা x অক্ষ, x অক্ষের সমীকরণ কি? y equals to 0। নাইস। তার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? y equals to কনস্ট্যান্ট এনি। এই কেস হোক বা এই কেস হোক, দুটোরই একটা কমন ইস্যু কি দেখতে পাচ্ছি, দেখ তো dy dx কত কত 0। তার মানে কি x অক্ষ অথবা x অক্ষের সমান্তরাল সরলরেখার dy বাই dx এর ভ্যালু কি 0 হয়। এইবার ঘটনাক্রমে এখানে স্পর্শকের কথাই বলেছে, স্পর্শকের নতি কি dy dx কে রিপ্রেজেন্ট করি, তাহলে সেই নতির মানটা কত হবে 0। বোঝা গেছে? ক্লিয়ার লজিকটা? এখন যদি এখানে অঙ্কটায় স্পর্শক না দিয়ে অভিলম্ব দিত তাহলে কি হতো? ওইদিকে ঝুঁকিস না, যা আছে একটাতে ফোকাস কর, ভুলি যাবে। জাস্ট সিম্পল কি হতো, এটা উল্টে দিতাম। হ্যাঁ এটা কি হতো তাহলে dx বাই dy কত হতো? ইনফিনিটিভ হতো, কোথায় 0 হতো 1/0 ইনফিনিটিভ হতো, এবং মাইনাস dx dy কি হতো মাইনাস ইনফিনিটিভ হতো। মানে আলটিমেটলি কি হতো আনডিফাইন্ড হতো। মূল কথাটা এটা বলতে চাইছি। বা এটাকে এরকমও লিখতে পারি সামথিং বাই 0 হতো, এস ফর সামথিং লিখেছি, এস ফর সামথিং লিখেছি, অন্য কিছু না, সামথিং বাই 0 হতো। এই লজিকটা ক্লিয়ার? বেশ, তো এখানে এবার অঙ্কটা কি করব? এখানে কি বলছে দেখ, যে উপবৃত্তের কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল। তাহলে স্পর্শক দিয়েছে, তাহলে আমরা এটার উপর ফোকাস রাখি, অন্য দিকে ঘোরাফেরা করার কোনো দরকার নেই। স্পর্শক, তাহলে আমরা দেখ যেটা বলেছে সেখান থেকে কি dy dx বের করা যাবে, 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়ালস টু 36 নাকি? এখান থেকে ডেরিভেটিভ করলে কি হচ্ছে বল, 18y dy বাই dx ইকুয়ালস টু 0। তাহলে dy dx এর ভ্যালু কত হচ্ছে মাইনাস 4x বাই 9y। একই না? মাইনাস 4x বাই 9y হচ্ছে, কোশ্চেনটার ফোকাস রাখুন, মাইনাস 4x বাই 9y। তাহলে আমরা স্পর্শকের প্রবণতার ভ্যালু পেয়ে গেছি, সেটাই কষ্ট কি লিখতে পারি এবার, সেটাই কষ্ট 0 যদি লিখি তাহলে এখান থেকে x এর মান পাবো, x এর মান কি 0। তাহলে আমাদের একটা বিন্দুই খুঁজতে বলছে, সেই বিন্দুর আমরা কি পেয়ে গেলাম x মানে, মানে কি ভুজ না কোটি? কোটি পেলাম। জোর করে ভুল অ্যান্সার করিস না মাঝে মাঝে। তাহলে x পেলাম মানে কি পেলাম, ভুজ পেলাম। এবার আমাকে বল যে বিন্দুটা বের করতে চাইছি সেই বিন্দুটাতে এই উপবৃত্তের উপরেই অবস্থিত, হ্যাঁ কি না? তাহলে এই x মানটা এই উপবৃত্তকে কি করবে
স্যাটিসফাই করবে, সিদ্ধ করবে, কারণ বিন্দুটা তো বৃত্তের উপরেই অবস্থিত। তাহলে এক্স এর মান যদি তাহলে এখানে বসিয়ে দিই এটাকে 1 নম্বর দিয়ে, তাহলে আমরা ওয়াই এর মান পাবো। এক্স এর মান যদি এখানে বসে একই না, তাহলে আমরা কত পাচ্ছি 9y² = 36, y² = 4, হ্যাঁ y ± 2। তাহলে বিন্দু দুটো কি হবে বল, বুঝে বল, এক্স কি পেয়েছি, ভুজ কি পেয়েছি, কোটি কি পেয়েছি। তাহলে বিন্দু দুটো কি হবে বল, 0,2 এবং 0,-2, 0,2 এবং 0,-2, এই দুটো হবে বিন্দু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাকে এবার বল এই যে সেকেন্ড পার্টটা আছে এর কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হবে? কি হয় এক্স অক্ষের উপর লম্ব হলে কি হয়? এর সমীকরণ কি হয়? x = 0 অথবা x = a। দুটো ক্ষেত্রেই দেখ কার মানটা 0 হচ্ছে, dx/dy এর মান 0, একই না? গুলিয়ে ফেললে চলবে না, কিন্তু আমরা dx/dy এর মান 0 পেয়েছি, কিন্তু এটা অঙ্কটার রিলেশন কার সাথে? স্পর্শকের সাথে নাকি অবিলম্বের সাথে? স্পর্শকের সাথে। তাহলে স্পর্শক কি dx/dy দিয়ে বোঝায়? কি দিয়ে বোঝায়? dy/dx দিয়ে বোঝায়। তাহলে আমরা এখানে dy/dx কি লিখবো বল? ইনফিনিটিভ মানে 1/0 বা সামথিং বাই 0 লিখতে পারি বা 1/0 লিখতে পারি, কোনো ম্যাটার করবে না। ঠিক আছে, তাহলে এইখানে কি পেলাম? dy/dx এর মান কি পেয়েছিলাম? -4x/9y, -4x/9y = কি 1/0। তাহলে এবার কার ভ্যালুটা এখান থেকে পাচ্ছি? y এর ভ্যালুটা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? লজিকটা এটা দাঁড়ালো যে x অক্ষের সমান্তরালের সময় স্পর্শকের যদি ওটা 0 হয় তাহলে লবটা 0 হচ্ছে x অক্ষের সমান্তরালের সময়, আর y অক্ষের সমান্তরালের সময় কি হচ্ছে? হরটা 0 হচ্ছে। এগুলো যা বললাম স্পর্শকের আন্ডারে বলেছি। ঠিক আছে, তো অবিলম্বে কি হয়? পুরো ব্যাপারটা একটা রিভার্স হয়ে যাবে। তো অত কিছু জটিলভাবে সবকিছু একসাথে নিয়ে মাথায় রাখা দরকার নেই, শুধু অবজার্ভ করবি দুটো জিনিসকে, একটা যে স্পর্শক দিয়েছে না অবিলম্ব দিয়েছে, যেটা দেবে তার উপর ফোকাস রাখ। আর দ্বিতীয় বিষয়টা কি? কোন অক্ষের সাপেক্ষে দিয়েছে, কোন অক্ষের সাপেক্ষে সমান্তরাল দিয়েছে না লম্ব দিয়েছে, এই দুটো জিনিসকে খেয়াল রাখলেই যথেষ্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে দেখ আমরা পেয়ে যাচ্ছি কি, y এর ভ্যালুটা 0 পেয়ে যাচ্ছি। y এর ভ্যালুটা যদি 0 পেয়ে যাই তাহলে ওখান থেকে y এর মান বসালে আর x এর মান পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? নেই কোনো ডাউট আছে বল? কেউ নোট ডাউন করেছিস? আরো কি কোনো কোশ্চেন আছে? এই জায়গাটার কোনো কোশ্চেন থাকলে আমাকে করে নিন। তো অতি সংক্ষিপ্ত 3-এর দাগের অঙ্কগুলো কিন্তু এরকমই রয়েছে। ঠিক আছে, চলে এসছি। এবার যদি আমি 4-এর দাগে ঢুকি, 4-এর 1 কি বলছে দেখ, y = x² অধিবৃত্তের কোন বিন্দুতে তার স্পর্শক y = 4x - 5 সরলরেখার সমান্তরাল হয়। প্রথমে বলতো সমান্তরাল সরলরেখার প্রবণতা বা নতি কি হয়? একই হয়। দুটো সমান্তরাল সরলরেখার প্রবণতা বা নতি কি হয়? একই হয়। এইটা যত হবে এটারও ঠিক ততই হবে। তো বল যে সরলরেখাটা দিয়েছে তার প্রবণতা কত আগে বল? y = 4x - 5 কত? 4 তো? কারণ কি? y = mx + c, ওই কারণে আমাদের সরলরেখার প্রবণতা আসছে 4। তাহলে তার সমান্তরাল সরলরেখার প্রবণতা কত? 4ই। এখন সেটা যদি 4 হয়, কারটা কি দিয়েছে? y = x²। তাহলে y = x² থেকে আমরা dy/dx বের করতে পারবো কত? 2x। তাহলে এইটাই তো সমান্তরাল সরলরেখাটা। ভালো করে কোশ্চেনটা পড়।
y ইকুয়াল টু এক্স স্কোয়ার অধিবৃত্তের কোন বিন্দুতে, ছবিটা দেখা যাবে, y ইকুয়াল টু এক্স স্কোয়ারের কোন বিন্দুতে, বিন্দু খুঁজতে চাইছি আমরা, তার স্পর্শক, এই যে এই স্পর্শক সমীকরণটা এইটা কার সমান্তরাল হবে, y ইকুয়াল টু 4x - 5, সেটা হবে এখান থেকে গেছে। তাহলে এই যে এই সমান্তরাল সরল রেখাটার নতি যদি 4 হয়, তাহলে এই এই সরল রেখাটার নতিও কি 4, আর এই কার্ড থেকেও আমরা কি পেলাম, নতি পেলাম, সেটা ডেরিভেটিভ করে পেলাম। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, 2x ইকুয়াল টু কত, 4, তাহলে x এর ভ্যালু পাবো, এবার x এর ভ্যালু পেলে ওইগুলো বসালে y এর ভ্যালু পাবো। বোঝা যাচ্ছে লজিকটা? লজিকটা ক্লিয়ার কিনা বল, এই কোশ্চেন শুধুমাত্র এইটা সলভ করা তো আমাদের টার্গেট না, লজিকটা ক্লিয়ার করা। ওকে, এইরকমই এগুলোর উপর বেস করেই দেখবি 4-এর 1, 2 হয়েছে। 4-এর 3 দেখ, বল কি করবি 4-এর 3, যেটা বল যে একটা বক্র দিয়েছে, দুটো বিন্দু দিয়েছে, বলছে তাদের স্পর্শক দুটি পরস্পর সমকোণে আছে দেখাতে বলছে। জাস্ট বল কি করবি, কি করতে হবে অ্যাকচুয়ালি, কি দেখানোটা টার্গেট, আমাদের টার্গেটটা কি? টার্গেট যদি না অবজার্ভ করা যায়, ক্যালকুলেশন তো পরের কথা। ও দুজনের হয়ে গেছে অলরেডি, দুজন বলেছে, বাকিদের কি? -1, কোন দুটো -1? হ্যাঁ, যেটা দিয়েছে সমীকরণ, ওখান থেকে dy/dx দুটো আলাদা আলাদা বিন্দুতে বের করা যাবে। তাহলে একটা যদি m1 হয়, একটা যদি m2 হয়, তারা দুটোই প্রবণতাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে প্রবণতার গুণফল দুটো কি হবে, -1 যদি হয় তাহলেই পরস্পর সমকোণে আছে। কারেক্ট, বেশ। এবার দেখ, পাশ থেকে ঢোকা যাক। এখানে বলছে কলন বিদ্যার প্রয়োগের নিচের প্রতিটি বক্রের স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। এইগুলোই বলতে পারিস অ্যাকচুয়ালি, যেটা প্রথমেই দেখালাম সেই অঙ্ক। তো এই ধরনের অঙ্ক আমরা অ্যাকচুয়ালি কি করছি, যেটা একদম প্রথমে সূত্র আকারে দেখালাম। প্রথমে একটা দেখাই, 5 নম্বর অঙ্কটা দিয়েছে y² = 4x, স্পর্শক বের করতে বলেছে। তাহলে এখান থেকে কার ভ্যালু বের করব, dy/dx = 4, তাহলে dy/dx এর ভ্যালু কত, 2/y। কোন বিন্দুতে দিয়েছে, 1,2 বিন্দুতে দিয়েছে, তাহলে dy/dx at 1,2 কত হচ্ছে, হ্যাঁ 1 হচ্ছে। কি ঠিক আছে? তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে, লিখে দিবি স্পর্শকের সমীকরণ। সূত্র কি, y - y1 dy/dx at x1, y1 into x - x1, তাই তো? বল মৃত্যুঞ্জয়, y1 এর জায়গায় কি বসাবো, কোথায় ফোকাস, কোথায় সত্যি বুঝতে পারি না। y1 এর জায়গায় কি বসাবো বল, 2 বসাবো। স্যার 2 কি বললো, আমাদের 2 ই বললো। কখন বলছো? 2 বলেছে, 2 বলেছে, 2 বলেছে, আমি পাশে বসে আছি। 2 বলেছে, ও 2 বলেছে? হ্যাঁ 2 বলেছে, হ্যাঁ ওই ধুমধাম আওয়াজ হচ্ছে না, শুনতে পাচ্ছি। ওই কাপড় কাচার আওয়াজ। হ্যাঁ তুমি বলতে তো মানে না, এটা চমান কমান না, কি বলেছে? তাহলে কি হচ্ছে, তাহলে তুই কি বলেছিস, y - 2 ইকুয়ালস টু, এটা কত 1, আর এটা কত, এটা কত 1। বেশ, তাহলে আমাদের এই হলো কাজ, যে বিন্দুটাকে বসানো আর হলো প্রবণতা যা পাবো সেটাকে বসানো। এরপরে নর্মাল যোগ ভাগ গুণ বিয়োগ যা আছে করে টোরে একটা সুন্দর করে সাজিয়ে লিখবো, ঠিক আছে? আচ্ছা, একটু ডিফারেন্ট জায়গায় যাই, ভাব 14 নম্বর অঙ্ক আছে। ধর x = a cos θ, y = b sin θ, যেখানে θ = π/3 বল y কি আলাদা আলাদা করে যখনই কোনো একটা জিনিস থিটার উপর বা টি এর উপর এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়, তখন আলাদা আলাদা করে দুটোকেই ডেরিভেটিভ করে দেবো সেই সাপেক্ষে। এক্স কেও থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ওয়াই কেও থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো। কিন্তু কনফিডেন্টলি বলতে হবে, তুমি কেন বলা যাচ্ছে না?
তাহলে কি হচ্ছে, তাহলে ক্লিয়ারলি এখানে আমরা ডিওয়াই বাই ডি থিটা বের করবো আর ডিএক্স বাই ডি থিটা বের করবো। ডিওয়াই বাই ডি থিটা কত হচ্ছে, ওয়াই দিয়েছিল বি সাইন থিটা, তাহলে ডিওয়াই ডি থিটা বি কস থিটা। আচ্ছা, আর ডিএক্স বাই ডি থিটা মাইনাস এ সাইন থিটা। এখন এইটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই, এটা বাই এটা করি, তাহলে কার ভ্যালু পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স। এই কাজ করেছিস কি করিস নি বল, করেছিস তো এই কাজ, বলতে টাইম কেন লাগছে? কোন বিন্দুতে বলেছে এবার, তাহলে কি করবো, ডিওয়াই বাই ডিএক্স এট থিটা ইকুয়ালস টু পাই বাই 3 ডি বাই এ কট পাই বাই 3, কত কট পাই বাই 3 1/√3, তাহলে 1/√3 হলে বি বাই এ রুট 3। তাহলে এটা কার মান পেলাম বল, সূত্র অনুযায়ী প্রবণতার মানটা পেলাম, প্রবণতার মানটা পেলাম। তো x1 এর মানটা কি করে পাবো, সূত্রে যেটা x1 আছে সেটা কি করে পাবো, আর সূত্রে যেটা y1 আছে সেটা কি করে পাবো? বিন্দুটা তো বসাতে হবে আমাদের y মাইনাস y1 dy dx at x1 y1 into x minus x1, এই হলো মেন সূত্র। এখানে এই মানটা পেয়ে গেছি আমরা, কারণ এইটা কি করে পাবো, এইটা কি করে পাবো, এইটা y1 আর x1, এই কে বলে কমন সেন্স একটা লজিক লাগা, ওখানে যা দিয়েছে তার উপরেই হবে। বল ওয়াই জায়গায় বি সাইন থিটার ভ্যালু, ওখানে কি বসাবো, ভ্যালুটা পাই বাই 3 বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে যেই বসিয়ে দেবো তাহলে কি হয়ে যাবে, বি সাইন পাই বাই 3, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে √3 b/2, এইটাই আমরা পেলাম মনে। আর x1 কি একই রকম, x এর জায়গায় থিটা ইকুয়ালস টু পাই বাই 3, এখানে পাবো কি a cos পাই বাই 3, তাহলে হচ্ছে কত a/2। এইটা x1 এর মান সেটা এখানে বসবে, আর এটা y1 এর মান সেটা এখানে বসবে, আর এটা dy dx, তারপরে বসে ক্যালকুলেশন হবে, তাহলে প্যারামিটারটাই বলবো। আমাকে বল একই কাজকর্ম আমরা কি এবার অবিলম্বের জন্য করতে পারি, শুধুমাত্র কোন জায়গায় চেঞ্জ হবে, dy dx এর জায়গায় কি থাকবে মাইনাস dx বাই dy, সিম্পলি কি এই ভ্যালুটা উল্টে গিয়ে বসবে, একটা মাইনাস চলে আসবে a√3/b। এই ধরনের কাজ তারপরে অবিলম্বের জন্য আছে, দেখি 16 থেকে শুরু করে পরপর রয়েছে। ঠিক আছে, যেটা বিষয় হোম টাস্ক দেওয়া হয়েছিল সংক্ষিপ্ত 15 পর্যন্ত, সংক্ষিপ্ত 15 পর্যন্ত বেশ কিছু একটু শর্টিং করেছি অল্পই। আচ্ছা, সংক্ষিপ্ত 15 পর্যন্ত করবি, হ্যাঁ এটা লিখে নে। বুঝছেন, যা যা ডিসকাশন করলাম সংক্ষিপ্ত 15 পর্যন্ত কিন্তু ওই ধরনের অঙ্কই ঘুরিয়ে ফিরিয়ে আছে, মানে এটা কারো ভাবা দরকার নেই সংক্ষিপ্ত অঙ্কতে ঢুকে গেলাম, ওইটা তো কোনো ডিসকাশন হলো না বা কিছু, তা নয়। কিন্তু এইসব যা যা ডিসকাশন হলো প্রয়োজন হলে ভিডিও আরেকবার দেখবি, সেগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সংক্ষিপ্ততে প্রথম দিকে তাই রয়েছে, আমি ওই কারণে 15 পর্যন্ত দিয়েছি, একদম ফুল অ্যাটেন্ড করে পড়ে আসতে হবে। ঠিক আছে, যার একটা বিষয় বলার সেটা হলো স্পর্শকের দৈর্ঘ্য, দেখ অতি সংক্ষিপ্ত শেষের দিকের অঙ্কগুলো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে পারছে, অতি সংক্ষিপ্ত শেষের দিকের অঙ্কগুলো। এইগুলোতে কি করতে হবে,
তেমন কিছুই করতে হবে না, সিম্পল যে সমীকরণটা তোকে দিয়েছে, সেই সমীকরণটাকে রুটের ভেতরে ফেলে দিবি। আর ওইখানে এক্স এর জায়গায় ভুজের মানটা বসিয়ে দিবি আর ওয়াই এর জায়গায় কোটির মানটা বসিয়ে দিবি, তারপরে ক্যালকুলেশন করা যাবে। তাতে যে অ্যান্সারটা হবে সেটাই হবে স্পর্শকের দৈর্ঘ্য। এটা অ্যাকচুয়ালি একটা প্রুফ করে দেখানো যায়, স্পর্শকের দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি ওই সূত্র দিয়ে আসে। এর প্রুফটা বইতে রয়েছে মনে হয়, নাও থাকে তো কোনো ম্যাটার নয় টুয়েলভের জন্য। তো মূল জাস্ট প্যাটার্নটা মাথায় রাখ যে কি, যে সিম্পল যে সমীকরণটা তোকে দেবে সেই সমীকরণটা পুরোটা রুটের আন্ডারে যাবে, সেখানে এক্স এর জায়গায় ভুজের মান বসবে, কোটির জায়গায় এবার ওয়াই এর জায়গায় কোটির মান বসবে। একটা বি কেয়ারফুল, আরেকটা কথা বলে দিই, এইসব ক্ষেত্রে ইকুয়েশন চিহ্নের তো একটা ডান দিক বাম দিক থাকে। ডান দিকে যদি কিছু থাকে সেটাকে সব কিছুকে টেনে এনে বাঁ দিকে নিয়ে যাবে, আর বাম প্রান্তের পুরো ফাংশনটা ভেতরে নিয়ে রুটের ভেতরে। যেমন ধর আমি একটা হিন্টস দিই, ধর 28 নম্বর অঙ্কটায় লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16। এটা আমি কি করব, রুটের ভেতরে কি লিখবো, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16 অ্যাট কোন পয়েন্টে, কত দিয়েছে, মাইনাস 4,5 পয়েন্ট। এইবার এই ভ্যালুটা আমরা বের করবো, এক্স এর জায়গায় -4 বসাবো, ওয়াই এর জায়গায় 5 বসাবো, ক্যালকুলেশন করবো। এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এই হলো কাজ, ঠিক আছে। তো কিছু শর্টিং কয়েকটা কেটে দিয়েছি, তো ওইটা আমি একটা কাজ করব যে ওদেরকে যেগুলো বলেছি সেই কাটার নাম্বারগুলো এবার একটু গ্রুপে লিখে দিতে বলবো, ঠিক আছে। তো ওইগুলোকে বাদ দিয়ে বাদ বাকিগুলো বলবো, ওগুলোকে বাদ দিয়ে কিন্তু ভিডিওতে মেনশন রইল। তখন দেখ হ্যাঁ, না না মানে ওদেরকে পাঠিয়ে দিতে বলবো, ওরা পাঠিয়ে দেবে কেউ একজন, মানে শুধুমাত্র কোন নাম্বারগুলো বাদ, ঠিক আছে। আমি এখন আর বললাম না, কারণ বাই চান্স একটু এদিক ওদিক একটা দুটো হতে পারে। আর এটা বাদ বলতে এই সেন্সও বলে রাখি, বাদ মানে এটা নয় যে পরীক্ষা ওটা আসতে পারে না, মানে এটা কোন সেন্সে বাদ দিচ্ছি এটাও বলে রাখি। মানে ওইটার উপরে একটা অন্য কোনো একটা বড় অঙ্ক আছে, ধর বড় অঙ্কটা করলেই যথেষ্ট, ওই অঙ্কটা করলে হয়তো তার নিচে ছোট অঙ্কগুলো কভার হয়ে যেতে পারে। আমি বড় অঙ্কটাই দিয়েছি, নিচে ছোট অঙ্কটা দিই, ব্যাপারটা আমি এই সেন্সে বাদ দিয়েছি। তো এগুলো যে কোনো জিনিস আসতেই পারে পরীক্ষা। তো যাই হোক, যেগুলো বাদ দিয়েছি, যেগুলো কেটে দিয়েছি, সেগুলো নাম্বারগুলো বলে দেবে, সেগুলোকে কেটে দিয়ে অন্যগুলো করবো, ঠিক আছে। ওকে, তাহলে সংক্ষিপ্ত 15 পর্যন্ত ওটা সরি, আজকের মতো এখানেই রাখছি।